আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম শিক্ষার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কর্মব্যস্ততা, অসুস্থতা, ক্লান্তি, অবসাদ, দুর্ঘটনা, বিপদ-আপদ সবকিছু থেকে হেফাজত করে যে আল্লাহ তাআলা এই পবিত্র কালামের সান্নিধ্যে আসার জন্য আমাকে, আপনাকে, আমাদেরকে কবুল করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন সিরাজুল মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি মহান রব মেহেরবানি করে আমাদের এই কোরআন শিক্ষার প্রচেষ্টাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত আর পরকালীন জীবনে আল্লাহ তাআলা আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের সহজ পদ্ধতিতে সহিহ কোরআন তেলাওয়াত শিক্ষা কোর্সের ১৩তম ব্যাচের ষষ্ঠ ক্লাস। আমাদের এই ষষ্ঠ ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব তানবিন এবং তাশদীদ সম্পর্কে। তানবিন এবং তাশদীদের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে তানবিনের পরিচয় মানে তানবিনের আলোচনা, তানবিনের ব্যতিক্রম উচ্চারণ। আমরা যেমন হরকতের ব্যতিক্রম উচ্চারণ শিখেছিলাম তেমন তানবিনের ব্যতিক্রম উচ্চারণ। এরপরে জবরের তানবিন লেখার নিয়ম। তারপরে আমরা তানবিনের অনুশীলন করব। এরপরে তাশদীদের আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। তারপরে আমরা তাশদীদের অনুশীলন করব। তো আমরা যথারীতি শুরু করছি। তানবিন, তানবিনের আলোচনা। এটার মধ্যে আমরা যা শিখব, প্রথমে আমরা জানব যে তানবিনটা কি। আপনারা ম্যাক্সিমাম সবাই জানেন, তারপরে আমরা জাস্ট একটু উপস্থাপন করছি। তানবিন হচ্ছে দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলা হয়। তাহলে এটা খুবই সহজ। দুই জবর, দুই জের এবং দুই পেশকে তানবিন বলা হয়। তানবিন সব সময় শব্দের শেষে হয়। তাহলে আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে। আপনাদের এমসিকিউ পরীক্ষাতে যদি আসে যে তানবিন কোন জায়গায় থাকে, তো তানবিন কোন জায়গায় থাকে এটা আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের শিক্ষার্থীদেরকে যখন শিখাবেন সুন্দর করে শিখা দিবেন যে তানবিন সবসময় শব্দের শেষে হয়। সবসময় মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো আমরা যত জায়গায় আমাদের বইতে এই সব সময় মনে রাখতে হবে কথাটা লেখা দেখবেন, যতগুলো নিয়ম কানুনের সাথে এই সব সময় মনে রাখতে হবে কথাটা লেখা থাকবে। আপনি যদি সহি করে কোরআন তেলাওয়াত শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা সবসময় মনে রাখতেই হবে। তো আমরা আজকের ক্লাসে সবসময় মনে রাখবো যে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আপনাকে আমরা নাজেরা তেলাওয়াতের সময়, হিফজের সময় কখনো জিগাবো না যে আপনি বলেন তানবিন কাকে বলে। এটা সবাই জানবে। কিন্তু আপনার যে জায়গায় ভুল যাওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে তানবিনে আপনি মাদ করে ফেলতে পারেন, যেখানে গুন্না হবে না গুন্না করে ফেলতে পারেন। তো আমরা এটার বেসিক নিয়ম শিখবো যে তানবিনের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি করতে হয়। যদি কোনোটাই গুন্না করতে হয় সেটা গুন্নার নিয়মে আলাদা আসবে, তখন আমরা গুন্না করব, ধরবো, একটু দেরি করব, টেনে পড়ব।
বাট তানবিনের মূল হচ্ছে যে তানবিন সবসময় তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। তাহলে এটা আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ। আরবি হরফে সম্পৃক্ত তানবিনের চিহ্ন সমূহ এবং বাংলায় তার উচ্চারণটা আমরা একটু দেখি। ২ জবর, এটা তো আপনাদের চিনানোর কিছু নেই, আপনারা জানেন। এই যে উপরে ২ টা জবর, আর হচ্ছে ২ জের, ২ পেশ। আমরা যেহেতু উপরেই লিখে দিয়েছিলাম ২ জবর, ২ জের, ২ পেশকে তানবিন বলে। তো ২ জবর, তাহলে এবার বা ২ জবর বান। তাহলে আমরা এখানে ২ জবরে একটা আকার পাচ্ছি, একটা দন্তন্য পাচ্ছি, আন পাচ্ছি। এটা হচ্ছে তানবিনের উচ্চারণ। যখন আমরা ২ জের পড়ছি তখন বা ২ জের বিন পড়ছি, অর্থাৎ একটা রস্বীকার এবং একটা দন্তন্য পাচ্ছি, ইন পাচ্ছি। আর যখন পেশ, তখন বা ২ পেশ বুন, ২ পেশে আমরা রস্যুকার প্লাস দন্তন্য পাচ্ছি, উন পাচ্ছি। তো এটা একটু খেয়াল রাখতে হবে। ২ জবরের সময় আমরা শব্দের শেষে আন উচ্চারণ করব, ২ জেরের সময় শব্দের শেষে ইন উচ্চারণ করব, আর ২ পেশের সময় শব্দের শেষে উন উচ্চারণ করব। এটুকু একটু সুন্দর করে মনে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে এটা ছিল স্বাভাবিক উচ্চারণ, যে আন, ইন, উন, এটা হচ্ছে তানবিনের স্বাভাবিক উচ্চারণ। এবার আমরা আসবো ব্যতিক্রম উচ্চারণ। ব্যতিক্রম উচ্চারণ হচ্ছে ২টা। তার মানে এখানে খুব সহজ, আপনার মনে রাখতে কোনো সমস্যাই ইনশাআল্লাহ হবে না, যেহেতু মাত্র ২টা। একটা হচ্ছে ওয়া ২ জের উইন, আর ইয়া ২ পেশ ইউন। এই ২টা মনে রাখলে হবে। ওয়া ২ জের উইন, এটা একটু মনে রাখবেন, এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। আর একটা হচ্ছে ইয়া ২ পেশ ইউন। তো এই ২টা যদি সুন্দর করে মনে রাখেন তাহলে ইনশাআল্লাহ তানবিনের উচ্চারণে আর সমস্যা হবে না। আমরা জবরের তানবিন লেখার যে নিয়ম আমরা শিখব, সেটা হচ্ছে গোল তা এবং হামজা ব্যতীত বাকি হরফগুলোতে ২ জবরের সাথে একটি আলিফ অথবা ইয়া লেখা হয়, যা উচ্চারণে আসে না। তাহলে জবরের তানবিন লেখার নিয়ম হচ্ছে, জবরের তানবিন যখন লেখা হবে দেখবেন তার সাথে একটা ইয়া আছে অথবা একটা আলিফ আছে। তো এই ২ জবরে ইয়া অথবা আলিফ লেখা থাকবে, কিন্তু ২টা হরফে আলিফ বা ইয়া লেখা থাকবে না। সেই ২টা হরফ হচ্ছে গোল তা আর একটা হচ্ছে হামজা। একটু ভালো করে বুঝবেন, কারণ এটা পড়তে যায় অনেকে কনফিউশন হয়ে যায় যে এটা কি পড়ব। যেমন আমরা এখানে হামজা জবর আ, হা জবর হা, এখন কি দাল ২ জবর দান বলবো না দাল আলিফ ২ জবর দান বলবো? আপনার স্টুডেন্ট যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে, বা আপনার সন্তান যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে আম্মু এটা কি পড়বো, দাল আলিফ ২ জবর দান পড়বো নাকি শুধু দাল ২ জবর দান পড়বো? তো আমরা এটা প্রাথমিক অবস্থায় শিখাচ্ছি এই কারণে যে আপনি যখন শিখাবেন তাকেও একেবারে প্রাথমিক অবস্থায় এটা শিখিয়ে দেবেন। আমরা এটা আলিফ পড়ব না, ইয়া থাকলে ইয়াও পড়ব না। কেন পড়ব না? কারণ এটা হচ্ছে লেখার একটা নিয়ম, আরবি লেখার একটা নিয়ম, যে জবরের তানবিন, আমরা এটাকে কেউ কেউ রসমে খত বলে। তো আমরা আপাতত জানছি যে গোলতা এবং হামজা এই ২ অক্ষর ব্যতি রেখে বাকি যে কোনো হরফগুলোতে যদি আমরা ২টা জবর লিখতে চাই, তাহলে সেই হরফের সাথে একটা ইয়া অথবা একটা আলিফ যোগ করতে হয়। এই আলিফ অথবা ইয়া এটা লেখার সময় লিখতে হয়, বাট উচ্চারণে আসে না। আপনারা প্রশ্ন করবেন, উস্তাদ উচ্চারণেই যেটা আসবে না সেটা লেখার কি দরকার আছে? এটা ভাষার সৌন্দর্য ওরকম, এখানে আমাদের কিছু করার নাই। আপনি যখন ইংরেজি পড়েন তখন নলেজ বানান করার সময় তার মধ্যে একটা ডি লেখেন, কিন্তু উচ্চারণতে আসে না।
ওটা ভাষার সৌন্দর্য। ভাষা যেভাবে আসছে, ওই ভাষাভাষী মানুষেরা যেভাবে কথা বলছেন, যেভাবে চলে আসছে, সেইভাবেই আমাদেরকে পড়তে হবে। আপনি বলতে পারবেন না যে নলেজের মধ্যে ডি কেন উচ্চারণ করলাম না, এটা কোথায় হারায় গেল, কেন এটা পড়ছি না। এই কথা বলার কোনো সুযোগ নেই। তো এটা লেখার নিয়ম। তো আমরা এখানে লেখার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আরবিতে যখন দুই জবর লেখা হয় তখন সেই হরফের সাথে একটা ইয়া বা আলিফ যুক্ত করা হয় যদি হরফটি তা অথবা হামজা না হয়। আশা করি বুঝতে পেরেছেন। উদাহরণে গেলে আরো সুন্দর করে বুঝবেন ইনশাআল্লাহ। তাহলে এটা কেন লেখা হয়? এটা হচ্ছে দুই জবরের তানবিন লেখার নিয়ম হচ্ছে এরকম, তাই লেখা হয়। এটুকু মনে রাখলে হবে। আপনার সন্তান যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আম্মা এখানে আলিফ পড়বো না তো লিখছি কেন, তো বলবেন এটা লেখার নিয়মে লিখতে হয়, পড়ার নিয়মে পড়তে হয় না, দুইটার নিয়ম আলাদা। তো আমরা এরপরে যে বিষয়টি আলোচনায় আসবে সেটি হচ্ছে অনুশীলন। তো অনুশীলন আমরা একটু পরে করব, ক্লাসের মধ্যে আমরা এখন এই মুহূর্তে অনুশীলন করছি না। আমাদের তানবিনের অল্প একটু আলোচনা আছে। তানবিনের আলোচনার পরে যথারীতি আপনারা যেভাবে অনুশীলন করেন আমরা অনুশীলন করব ইনশাআল্লাহ। তো আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এখানে একটু দেখা যায়, দেখেন এখানে যতগুলো হরফে যে দুই জবর লেখা আছে দেখেন সবগুলোর সাথে কিন্তু আলিফ আছে। এই যে সবগুলোর সাথে আলিফ আছে। আমরা যে উদাহরণটা দিয়ে আপনাদেরকে বুঝিয়েছিলাম সেই উদাহরণে দেখেন এখানে দালের সাথে ইয়া আছে, বার সাথে আলিফ আছে। তো এরকম থাকবে। তো আমরা এখানে আলিফ, আলিফই বেশি ব্যবহৃত হয়, এজন্য আমরা আলিফটা ইউজ করেছি। আচ্ছা, এবার আমরা তাসদীদের আলোচনায় যাব। তাসদীদ, তাসদীদ কি? হরফের উপর তিন দাঁত বিশিষ্ট এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে তাসদীদ বলে। তো এটা আপনারা জানেন ইনশাআল্লাহ, এটাতে কোনো সমস্যা নেই যে হরফের উপরে এই তিন দাঁতের মতো দেখা যায়, এই চিহ্নটার নাম হচ্ছে তাসদীদ। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। আপনার এমসিকিউতে যদি প্রশ্ন আসে যে তাসদীদওয়ালা হরফ কয়বার পড়তে হয়, ১ ২ ৩ ৪, তো তখন আপনার অ্যান্সার হবে যে দুইবার পড়তে হয়। আমি কিন্তু প্রশ্ন যা আসবে আমাদের ক্লাসে ম্যাক্সিমাম বলে দেই, মানে হচ্ছে ক্লাসে যারা থাকবে তারা ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে, শিখতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য পরীক্ষা যেটা হবে সেটা ক্লাসে ম্যাক্সিমাম প্রশ্নই আমরা বলে দিই যে এটা পরীক্ষায় আসতে পারে। তো তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সাথে, ডান দিকের হরকতের সাথে, অর্থাৎ আপনি যেখানে বসে আছেন আপনার ডান হাত যেদিকে পিছনে, তো এই ডান দিকের হরকতের সাথে সাকিনের মতো, সাকিন দিয়ে আমরা যেমন যুক্ত করি এরকম একবার। আর দ্বিতীয়বার নিজের হরফের হরকতের সাথে হরকতের মতো, দ্বিতীয়বার নিজের হরফের হরকতের সাথে শুধু হরকতের মতো। এটা হচ্ছে তাসদীদ। তাহলে তাসদীদ সম্পর্কে আমরা আরেকবার বলে সামনে অগ্রসর হই। তাসদীদ কাকে বলে? হরফের উপরে তিন দাঁতের মতো এই চিহ্নকে তাসদীদ বলে। তাসদীদওয়ালা হরফ কয়বার পড়তে হয়? তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। কিভাবে পড়তে হয়? প্রথমবার ডান দিকের হরকতের সাথে সাকিনের মতো ব্যবহার করতে হয়, আর এরপর নিজের হরফের হরকতের সাথে হরকতের মতো। নিচের চিত্রটি লক্ষ্য করুন। তো আমরা একটু নিচের চিত্রটি লক্ষ্য করি। দেখেন এখানে বাতে তাসদীদ আছে, হামজা বাজবর আব, বা জবর বা, আব্বা। আমরা যদি এটা তাসদীদ না দিতাম, এটা মূল কি ছিল? মূল ছিল দেখেন এই যে হামজা বাজবর আব, এরপরে এটার সাথে যোগ করলাম বা জবর বা, সমান সমান আব্বা। এখন এইটা আমরা যদি তাসদীদ না দিতাম তাহলে এই লেখাটা এরকম ভেঙে লিখতে হতো। তাসদীদ দেয়া মানে এটাকে সহজ করা হয়েছে। হরফটাকে দুইবার না লিখে এটার উপরে তাসদীদ চিহ্ন দিয়ে দুইবার পড়ার ব্যবস্থা করা হয়েছে। এটার নাম হচ্ছে তাসদীদ। তাহলে বুঝাইতে পারছি যে আব্বা যেটা আমরাকে পড়ছি এটা ভাঙলে এমনই হতো। দেখেন একটা সাকিন বের হয়েছে, এই যে হামজা বজবর আব, এরপরে আবার পড়তেছি নিজের হরফের হরকতের সাথে বা জবর বা, আব্বা। তাহলে এই হচ্ছে আব্বা, এটা হচ্ছে তাসদীদ। আর একটা উদাহরণ আমরা দেখি। যেমন জিম দাল জবর জাদ, এরপরে যোগ করলাম দাল পেশ দু, কাপ জবর কা, সমান সমান। সমান সমান কি হলো দেখেন,
আমরা এবার দালে একটা তাসদিদ দিয়ে দিলাম, তাহলে আর এইটা ৪ টা অক্ষর লাগতেছে না, এই শব্দটাকে আমরা ৩ টা অক্ষরে লিখতে পারতেছি তাসদিদ দেওয়ার কারণে। তাহলে জিম দাল যাবার জাদ, দাল পেশ দু, কাপ যাবর কা, জাদ দুকা। আমি যদি ভাঙতাম এটাই পড়তাম, যখন এটাকে তাসদিদ দিচ্ছি ওই একই পড়া পড়ছি। তার মানে তাসদিদের মধ্যে একটা হরফ হচ্ছে সাকিন যুক্ত আর একটা হরফ হচ্ছে হরকত যুক্ত। তো যখন সাকিন তখন যথারীতি আগের সাথে মিল করতে হবে জিম দাল যাবর জাদ, আর যখন হরকত তখন নিজে নিজেই পড়তে হবে দাল পেশ দু। তাহলে এই হলো জাদ্দু, কাপে জবর কা, জাদ্দু কা। তো আশা করি তাসদিদ যেহেতু আপনারা পারেন, তারপরেও আমরা একটু আলোচনা করলাম। সবসময় মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? তানবিনের সময় কিন্তু একই কথা বলেছি যে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। এখানে কি বলছি? সবসময় মনে রাখতে হবে, তার মানে মাস্ট বি, আপনাকে মনে রাখতেই হবে, সেটা হচ্ছে তাসদিদের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। সাকিন যুক্ত হরফের পরে তাসদিদ যুক্ত হরফ আসলে সাকিন যুক্ত হরফ বাদ যাবে। তাহলে একটা হচ্ছে সবসময় তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, আর দ্বিতীয় যে বিষয়টি মনে রাখতে হবে যে সাকিন যুক্ত হরফের পরে যদি দেখেন তাসদিদ যুক্ত হরফ আসে, তাহলে সাকিন যুক্ত হরফটাকে বাদ দিতে হবে। আপনারা বলবেন উস্তাদ কেমন? আমি বলবো যেমন, এখানে তাকান, দেখেন এখানে মিম নুন যার মিন আছে, এরপরের মিমের তাসদিদ দেওয়া আছে। তো এখন আমরা কি মিন মাসাদ বা কেমন পড়ব? আমরা যেটা পড়বো তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা শিখলাম যে সাকিনের পরে যদি তাসদিদ আসে, সাকিন হরফের কোনো ভ্যালু নেই, ওই পুরা হরফকেই আমরা আউট করে দিব। তা আমরা এখন যথারীতি নুনকে আউট করে দিলাম, দেওয়ার পরে আমরা এই মিমকে এই মিমের সাথে যোগ করে দিলাম, মিম মাসাদ। তো এই যে মিম মাসাদ পড়লাম, এটা আমরা যেহেতু সাকিনের পরে তাসদিদ আসছে তাই সাকিন যুক্ত হরফকে বাদ দিয়ে দিছি। এটা একটা নিয়ম, তাসদিদের ক্ষেত্রে এই নিয়ম ফলো করতে হবে। তো এটা সবসময় মনে রাখতে হবে, মনে রাখবেন ইনশাআল্লাহ। এবার আসি জেনে রাখা ভালো। আমরা বলেছিলাম যে আমাদের বইতে যত জায়গায় জেনে রাখা ভালো লেখা আছে, তার মানে এটা যদি আপনি জেনে রাখেন আপনার তেলাওয়াতটা আরো বেশি সুন্দর হবে, শ্রুতি মধুর হবে, বেশি শুদ্ধ হবে। তো আমরা কি জেনে রাখা ভালো, চলেন আমরা কিছু দেখি, আলোচনা করি। আমরা জেনে রাখা ভালো ৩টি বিষয় জেনে রাখা ভালো দিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে তাসদিদ যুক্ত হরফ সবসময় তার পূর্বের হরকত যুক্ত হরফের সাথে মিল করতে হবে। এর মাঝে যদি হরকতবিহীন হরফ থাকে সেগুলো বাদ দিয়ে পড়তে হবে। যাদের কাছে বই আছে তারা ৫৬ নম্বর পৃষ্ঠায়, প্রত্যেক স্লাইডের উপরে দেখবেন এখানে পৃষ্ঠা নাম্বার লেখা আছে। যাদের কাছে আমাদের বইগুলো আছে তারা বইটা নিয়ে বসবেন, যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয়। যদি কোনো জায়গায় না বুঝেন দাগ দিয়ে মার্কিং করে রাখবেন, ক্লাস শেষে জিজ্ঞাসা করবেন। এটা আছে ৫৬ নম্বর পৃষ্ঠায়। প্রত্যেক স্লাইডের উপরে তাকাবেন, দেখবেন নাম্বার দেওয়া আছে, পেজ নাম্বার দেওয়া আছে। তো আমরা তাহলে এখানে আলোচনা করছি সাকিনযুক্ত হরফ, সরি তাসদিদযুক্ত হরফ সবসময় তার পূর্বের হরকতযুক্ত হরফের সাথে মিল করতে হবে। এর মাঝে যদি হরকতবিহীন হরফ থাকে সেগুলো বাদ দিয়ে পড়তে হবে। কেমন? যেমন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আমরা এর মধ্যে ২টা তাসদিদ আপনাদেরকে দেখাবো। ২টা তাসদিদই দেখেন, আরাআইতাল্লাযী, তাকে লামের সাথে যোগ করছি, মাঝখানে আলিফ আছে বাদ দিয়ে দিচ্ছি। কেন বাদ দিচ্ছি? যে তাসদিদ সবসময় তার আগের হরকতযুক্ত হরফকে ধরে, মাঝের হরকতহীন বিহীন হরফগুলো বাদ দিতে হয়। এখানে একটা হরফ বাদ দিলাম, ইউকাযযিবু বিদ্দীন। বিদ্দীনের মধ্যে দেখেন আমরা আলিফ লাম ২টা হরফকে বাদ দিয়ে দিচ্ছি। কেন বাদ দিচ্ছি? কারণ দালে যে তাসদিদ আছে, তাসদিদ তার পূর্বে সবসময় হরকতকে টানে। তো এর পূর্বে হরকত আছে বাতে, এই জন্য তাসদিদ বার কাছে চলে আসছে। মাঝখানে যে লাম ছিল আলিফ ছিল ওনাদের সাথে কোনো মুলাকাত করে নাই। তো এখন আমরা বিদ্দিন পড়ছি, দালটাকে পিছনের বায়ের সাথে যোগ করছি। কেন করছি? যেটাই হরকত থাকবে সেখানে চলে আসতে হবে। তো যেহেতু লামে হরকত নাই, আলিফে হরকত নাই, এই জন্য দালটা বার কাছে চলে আসছে, বিদ্দিন। তাহলে বুঝাইতে পারছি তাসদিদওয়ালা হরফ আর তার আগে হরকতযুক্ত হরফের সাথে যোগ করতে হবে। এর মাঝখানে হরকতবিহীন যত হরফ থাকে, ১টা ২টা ৩টা ৪টা যাই থাক, সব কিছু বাদ দিতে হবে।
বাদ দিয়ে পড়তে হবে। এটা জেনে রাখা ভালো। জেনে রাখা ভালো ২ নম্বর পয়েন্ট। বাক্যের শুরুতে যদি তাসদিদ থাকে, আমরা একটা বাক্য শুরুই করছি, শুরুতেই আছে তাসদিদ। এখন আমরা জানি যে তাসদিদ তো পিছনের দিকে যুক্ত করতে হবে, ডান দিকে। এখন আমরা যুক্ত করব কার সাথে? আগে তো কিছুই নাই। তো এই জন্য মনে রাখতে হবে যে তাসদিদ পড়তে আসবে না, শুধু তার হরকতটি পড়তে হবে। বাক্যের শুরুতেই মানে শব্দের শুরুতেই আপনি যেখানে পড়া শুরু করছেন, সেই শব্দের শুরুতেই যদি দেখেন তাসদিদ আছে, তাহলে সেই তাসদিদ পড়া লাগবে না, শুধুমাত্র হরকতটা পড়তে হবে। এখানে এই উদাহরণটাতে দেখেন, ওয়াম রাআতুহু। তো এখন আমরা ওয়াম রাআতুহু পড়ছি, আমরা এখানে তাসদিদ পড়ছি না। আচ্ছা, আপনারা মেহেরবানি করে স্পিকারগুলো বন্ধ করে রাখবেন, খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে ওয়াম রাআতুহু আমরা তাসদিদ বাদ দিলাম। এবার জেনে রাখা ভালোর ৩ নম্বর পয়েন্ট। বাক্যের শুরুতে যদি খালি আলিফ লাম থাকে এবং সাকিন বা তাসদিদ ওই লামের উপর থাকে, অথবা তার পরের হরফে থাকে, তাহলে শুরুর আলিফে জবর দিয়ে ওই সাকিন বা তাসদিদ পড়তে হয়। এটা আমরা কেন বললাম? এটা বলার কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবে আমরা যখন নাজেরাতে আমাদের স্টুডেন্টদেরকে পড়াই, তখন এই প্রশ্ন বারবার আসে। তো এই প্রশ্নগুলো যেন না আসে, এজন্য এই জেনে রাখা ভালোর মধ্যে আমরা এই ক্লাসে এগুলো আলোচনা করে দিই, যাতে যারা এই তাজবিদের কোর্স করবে তাদের কোরআন পড়তে গিয়ে আর এই ধরনের কোনো চিন্তা ভাবনা করতে না হয়। নিয়মটা আবার বোঝেন। বাক্যের শুরুতে যদি খালি আলিফ লাম থাকে, আলিফ লামে জর জবর কিছু নাই, এবং সাকিন বা তাসদিদ ওই লামের উপর থাকে, অথবা লামে থাকলো না, তারপরের হরফেও যদি থাকে, তাহলে শুরুতে যে আলিফ থাকবে সেই আলিফে একটা জবর দিয়ে ওই সাকিন বা তাসদিদটাকে পড়তে হবে। যেমন এখানে দেখেন, রহমানে তাসদিদ দিয়ে আছে, রতে জবর দিয়ে আছে, শুরুর আলিফ লামে কিছুই নাই। এখন আমরা কি পড়বো? আমরা রহমান পড়বো না, যেহেতু এখানে আলিফ লাম আছে, এখন আলিফে একটা জবর দিয়ে দিব। এই দেখেন, এই যে ডান পাশে দিয়ে দিচ্ছে। এখন আমরা পড়বো আর রহমান। পবিত্র কোরআনুল কারিমে এরকম অনেক শব্দ আপনারা পাবেন, সেখানে আলিফে একটা জবর দিয়ে পড়বেন এভাবে। আশা করি বুঝাইতে পেরেছি। তো এই ছিল তাসদীদের আলোচনা। আমরা তানবিন এবং তাসদীদ আর একবার রিভিউ করব, ভালোভাবে বুঝবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। তানবিন আর তাসদীদের আজকের ক্লাসে আমরা যা আলোচনা করেছি সেটি হচ্ছে, তানবিন কাকে বলে এটা আমরা শিখেছি। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আমরা জেনেছি তানবিন সবসময় শব্দের শেষে থাকে। আমরা জেনেছি তানবিনের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি করতে হয়। আমরা জেনেছি তানবিনে যখন দুই জবরের তানবিন হয় তখন আন যুক্ত হয়, যখন দুই জেরের তানবিন হয় তখন ইন যুক্ত হয়, যখন দুই পেশের তানবিন হয় তখন উন যুক্ত হয়। এটা হচ্ছে স্বাভাবিক। দুইটা ব্যতিক্রম আছে। ওয়াতে যদি দুই জের হয় তাহলে উইন পড়তে হবে, ইয়াতে যদি দুই পেশ হয় তাহলে ইউন পড়তে হবে। এই দুইটা হচ্ছে তানবিনের ক্ষেত্রে ব্যতিক্রম। আর আমরা জেনেছি যে জবরের তানবিন লেখার সময়, দুই জবরের তানবিন লেখার সময় গোলতা আর হামজা ছাড়া সব জায়গায় একটা আলিফ বা ইয়া যুক্ত করে নিতে হয়। এটা আমাদের ছিল তানবিন সংক্রান্ত আলোচনা। এবার আমরা তাসদীদের আলোচনাটা আরেকবার রিভিউ করি। তাসদীদের আলোচনাতে আজকে আমরা যা আলোচনা করেছি যে ৩ দাঁত বিশিষ্ট এই চিহ্নটাকে তাসদীদ বলে। তাসদীদযুক্ত হরফ ২ বার পড়তে হয়, একবার সাকিনের মতো আর একবার নিজের হরফের সাথে হরকতের মতো। আমরা বলেছি যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে তাসদীদের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। আর যদি সাকিনযুক্ত হরফের পরে তাসদীদযুক্ত হরফ আসে, তাহলে সাকিনযুক্ত হরফকে বাদ দিতে হবে। জেনে রাখা ভালো, এখানে আমরা ৩টা বিষয় আলোচনা করেছি যে তাসদীদ সবসময় তার আগের হরকতযুক্ত হরফের সাথে যুক্ত হবে। এর মাঝখানে যত খালি হরফ আছে
সবগুলো বাদ যাবে। ২ নম্বরে আলোচনা করেছি যে শব্দের শুরুতেই যদি দেখেন তাসদিদ আছে তাহলে সেই তাসদিদ পড়তে হবে না। ৩ নম্বরে আলোচনা করেছি যদি আলিফ লাম খালি থাকে অথবা লামের উপরে একটা সাকিন থাকে অথবা তাসদিদ থাকে অথবা আলিফ লামের পরের হরফে যদি তাসদিদ থাকে সেই ক্ষেত্রে আলিফে একটা জবর দিয়ে সেই শব্দটাকে পড়া শুরু করতে হবে। এটুকু আমরা আজকের ক্লাসে আলোচনা করেছি। আমরা এখন অনুশীলনীতে যাব। আপনাদেরকে একটু কষ্ট করে পড়তে হবে ইনশাআল্লাহ। আমি বাইশ্রী আলী নামগুলো ডাকছি। আচ্ছা। আহ, কারো কি কোনো প্রশ্ন আছে? আমাদের আলোচনা যেহেতু শেষ, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা ডাকা শুরু করি আপনাদেরকে। আমরা আজকে নামে ওয়ালাইকুম আসসালাম। বলেন, কোনো প্রশ্ন আছে কি? এটা আমরা আলোচনা করতেছি আলিফ বলে, বাট আলিফে যখন জবর দিব তখন তো আর আলিফটা আলিফ থাকবে না, তখন আলিফটা হামজা হয়ে যাবে। আগের দিন ক্লাসে আপনি ছিলেন কিনা জানি না, আমরা এটা বলে দিয়েছি যে আলিফে যখন জবর জের কোনো কিছু হয় তখন আলিফটাকে আর আলিফ বলা যাবে না, তখন আলিফটা হামজাতে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন কি? ওই একই কথা, হামজাই হবে, হামজাই বলতে হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? বলেন। তাসদীদ থাকে। আল্লাহ আল্লাহ, এখানে তো লেখা আছে, কি লেখা আছে? তাহলে তাসদিদ পড়তে আসবে না, শুধু হরকত পড়তে হবে। তো আমরা এখন এই যে ওয়ামরাতুহু, আমরা এই তাসদিদ তো আর পড়তেছি না, তাসদিদ তো বাদ দিয়ে দিচ্ছি, এই যে শুধু হরকতটা পড়তেছি। সঠিক। এরপর আমাদের আগে একটা হরফে দেখেন, এখানে একটা উদাহরণে আলোচনা করেছিলাম, দেখেন এখানে মিম মাসাদ আমরা কপি করেছিলাম, মিম মাসাদের মিমে একটা তাসদিদ আছে, আমরা কি পড়ছিলাম? কেন পড়ি নাই? কারণ শুরুতে তাসদিদ আছে। এই জন্য বাক্যের শুরুতে, শব্দের শুরুতে যেখান থেকে আমরা পড়া শুরু করব সেখানে তাসদিদ থাকলে সেই তাসদিদ পড়বো না। ক্লিয়ার? যত প্রশ্ন আছে না বুঝতে পারলে করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? যে দুইজন আপু প্রশ্ন করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যে প্রশ্ন মনের মধ্যে রাখেন নাই, যে কোনো কিছু প্রশ্ন যদি থাকে বলবেন, বুঝতে না পারলে বলবেন। ঠিক আছে, আমরা তাহলে এখন জিজ্ঞাসা শুরু করি আপনাদের কাছ থেকে। আমরা শুরুতে তানবিন দিয়ে শুরু করি। তানবিনের উচ্চারণ দেখা যাক কি অবস্থা হয়। আপনারা একটু দ্রুত দ্রুত পড়বেন, হ্যাঁ, যাতে আমরা উদাহরণগুলো সবগুলো শেষ করতে পারি। জিল্লুর রহমান ভাইয়া পড়েন। এই ওয়েট ওয়েট ওয়েট, এই যে একটু আগে আলো বেগম আপু কি বললেন? হ্যাঁ, হামজা পড়তে। আগে তিনটায় তিনটা একসাথে উচ্চারণ করেন। হুম, তারপরে বার সাথে আলিফ আছে, আমরা কেন পড়লাম না? মাশাআল্লাহ, এই তো কারেক্ট। হ্যাঁ, এই যে তান, এটা কি বলতে বলছি? বেশি তাড়াতাড়ি হবে। তান, শেষ। হুম, ওয়েট ওয়েট, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তারপরে তাহমিনা আক্তার আপু। তাহমিনা আক্তার আপু শোনেন। তাহমিনা আক্তার আপু
পান। হ্যাঁ, তামিনা আপু বলেন, এখান থেকে পড়েন। জি, জি। জিম ২ যাবর জান। হ্যাঁ, জাম ২ জন না, ভালো করে উচ্চারণ করেন। মুখের জড়তা দূর হবে। আবার বলেন সুন্দর করে। উচ্চারণ বলতে বলি নাই, আপনি বানান করেই বলেন। আবার জিম ২ যাবর জিম হয়ে গেল কি করে? জান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরেরটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ভয় পাচ্ছেন আপনি অনেক। ১ম তো এজন্য। প্রয়োজনে একটু পানি-টানি খেয়ে নিয়েন, হ্যাঁ? হ্যাঁ, হিন, হুন আপনার পারা জিনিস কিন্তু জড়তা চলে আসতেছে বলতে যেয়ে ভয় পাচ্ছেন এই। আর পড়া লাগবে না, ওয়েট, ওয়েট আমরা সবার কাছ থেকে জিজ্ঞাসা করব। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বললে ইনশাআল্লাহ চালু হয়ে যাবে। সুমাইয়া শিমু আপু। সুমাইয়া সুমু। সুমাইয়া আপু শোনেন, সুমাইয়া সুমু আপু শোনেন। দ্রুত রেসপন্স করবেন। যারা ডাকলে ২-১ বার ডাকার পর রেসপন্স করবেন না, তারা সবার শেষে চলে যাবেন। কারণ আমরা ডেকে আসবো না আর। তো এজন্য যাদেরকে ডাকবো সাথে, সাথে অ্যান্সার করবেন। আর আপনাদের এই ইসে তো সিরিয়াল দেখা যায়। আমরা আজকে নামের শেষের অক্ষরেতে ডাকা শুরু করছি। তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনার সিরিয়াল কখন আছে। আমরা আজকে জেড অক্ষরের থেকে শুরু করছি। জি, সুমাইয়া আপু বলেন। হুম, তারপরে? আলিফ কেন পড়লাম না? এটা কেন লিখতে হবে? হ্যাঁ, আমরা কি শিখাইছিলাম? মনে রাখতে হবে। আমরা বলেছি ২ জবর যখন জবরে তানবিন লেখা হয় তখন এটা লিখতে হবে। অন্য কোনটায় কি লেখা আছে? নেই। জবরের বলতে হবে যে জবরে তানবিন লেখার সময় আলিফ লিখতে হয়। কিন্তু পড়তে হয় না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে সুমাইয়া আপু, শুধু সুমাইয়া আপু যিনি। সুমাইয়া আপু, সিয়াম ইসলাম আয়াত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সুমাইয়া আপু বলেন, নিচের লাইন বলেন। হুম, তারপরে? র তো সুন্দর হয়েছে কিন্তু জাল কোথা থেকে উচ্চারণ করছেন? জালের মাখরাজ বলেন। জি। আন্দাজে বললেন নাকি পড়াশোনা করছিলেন? হইছে কিনা এতগুলো ক্লাস করার পরে হইছে কিনা বললে তো হবে না। জানতে হবে। তাহলে আপনি বুঝতে পারছি কোনো সমস্যা নাই। আপনি একাডেমিতে মেসেজ দিতেন যে উস্তাদ আমার পিছনের ক্লাস রেকর্ড গুলো দেন। আপডেট থাকতে হবে। এটা না জানলে তো সারা জীবন জাল পড়া ভুল হয়ে যাবে। জাল পড়া সঠিক হয়নি। ঠিক আছে? আপনারা জিহ্বা দিয়ে কোনো কিছু উচ্চারণ করলে সাথে, সাথে মোটামুটি আমরা একটু বুঝতে পারি যে উচ্চারণ হচ্ছে কিনা। আপনার এটা উচ্চারণ হয়নি, যার কারণে মাখরাজ জিজ্ঞেস করলাম, মাখরাজও পারেন নাই। এটা হচ্ছে সামনের ২ দাঁতের আগা, উপরের যে ২ দাঁত আছে সেই ২ দাঁতের আগার সাথে লাগাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবং নরম করে। আপনার কাছে আমাদের বই আছে? আচ্ছা, পিকচার আছে? গ্রুপ গ্রুপ আচ্ছা, আচ্ছা। আপনি তাহলে সহজ হবে দ্রুতই একটা বই অর্ডার দিয়ে দেন। আর গ্রুপে পিকচার গুলো দেয়া আছে। সেটা নিয়ে পড়া শুরু করেন। না পারলে আমাদেরকে মেসেজ দিবেন। ঠিক আছে। তারপরে সিয়াম ইসলাম আয়াত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আ সিয়াম ইসলাম আয়াত বলেন। এই যে আপনি বলবেন এখান থেকে।
বলেন, সিনের মাখরাজ বলেন। ঠিক আছে, পেরেছেন, ধন্যবাদ আপনাকে। তারপরে শিরিনা খাতুন আপু। শিরিনা খাতুন আপু, তার মাঝের লাইন বলেন। তারপরে এই যে সন বলে এরকম ধরে রাখা যাবে? হরকত তানবিনের উচ্চারণ কেমন হবে? দ্রুত কেমন হবে? সন। বলেন, তিনটা একসাথে বলেন। এই যে মাঝের লাইন। আহা, আমাদের অনেক লোক ওয়েট করতেছে পড়া দেওয়ার জন্য। দ্রুত ইয়ে করতে হবে, রেসপন্স করতে হবে। আচ্ছা, শিখা জামান আপু শোনেন আমাকে? শিখা জামান আপু, শেষের লাইন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেষের লাইন। জি, আপনি বলবেন, আমি তো বলবো না। এই যে ডান দিক দিয়ে শুরু করবেন, ডান দিক দিয়ে শুরু করবেন। বলেন। আচ্ছা, তাহলে আপনি একটু পরে ইয়ে করেন, হ্যাঁ? আচ্ছা, তারপরে শামসি বেগম আপু, শামসি বেগম আপু, শেষের লাইন। ওয়ালাইকুম আসসালাম আপু, শেষের লাইন। হুম, তারপরটা। হুম, এবার বলেন দুয়াদের মাখরাজ কোথায়? হ্যাঁ, উপরের দাঁতের গোড়ার সাথে লাগবে, হ্যাঁ? ঠিক আছে। আমরা মাখরাজ আপনাদের কাছে ছাড়ছি না। আমরা চেষ্টা করতেছি যাতে মাখরাজ সবার মুখস্থ হয়েই যায়। যারা ক্লাস করছে আরকি। ইনশাআল্লাহ। ঠিক আছে। অনেক ধন্যবাদ। পেরেছেন? শুকরিয়া। সায়রা হেলাল আপু শোনেন আমাকে? সায়রা হেলাল আপু, শাহিনা আক্তার আপু, প্রথম লাইন থেকে পড়েন। শাহিনা আক্তার আপুকে ডেকেছি, হ্যাঁ? শাহিন আক্তার আপু একটু, হ্যাঁ, তারপরে এই মাঝেরটা কি বললেন? আইন? হুম। আচ্ছা, আপনি বলেন জোয়ার মাখরাজ কোথায়? জোয়া আপনার উচ্চারণ হয়নি। এজন্যই আপনাকে জিজ্ঞাসি। বইটা পড়ছিলেন? জোয়ার মাখরাজ কোথায় হবে? পিকচার দিয়ে তো দেখানো আছে। আচ্ছা, এই দেখেন, এটা হচ্ছে আমাদের একাডেমির নাম্বার। এই যে নিচেই 01645380206। ক্লাস না করলে ওইখানে যে মেসেজ দিবেন যে উস্তাদ আমি পিছনের ক্লাসগুলো করি নাই, রেকর্ডগুলো পাঠায় দেন। আমরা রেকর্ডগুলো পাঠায় দিব। বই অর্ডার দিবেন, বই নিয়ে কাছে রাখবেন গুরুত্ব দিয়ে। যদি চান যে এই কোর্সে আমি কোরআন সহি করে শিখবো, তাহলে একটু গুরুত্ব দিতে হবে। ঠিক আছে? আর যদি মনে করেন যে করতেছি ফ্রি কোর্স করেই যায়, তাহলে এরকমই করা হয়ে যাবে, কোরআন আর সহি হবে না।
বুঝাইতে পারছি? হ্যাঁ, ভালো করে শিখলে তাহলে যেগুলো পাবেন না এই নাম্বারে যেকোনো সমস্যা এই নাম্বারে মেসেজ দিবেন WhatsApp এ। WhatsApp এ মেসেজ দিবেন, কল দেওয়ার দরকার নেই। আর ২ নম্বর হচ্ছে সম্ভব হইলে একটা বই কাছে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ যেকোনো অসুবিধা আমরা হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আ কারণ আপনাকে বলে দেব যে এই নিয়মটা এই পৃষ্ঠায় আছে। আর বই যদি আপনার কাছে না থাকে তখন তো আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে। তাহলে জুয়া আপনার সঠিক হয়নি। জুয়া আপনি একটু ক্লাসে থাকেন, আমরা আরেকজনের কাছ থেকে শুনি, তারপরে আপনাকে শিখাবো, তারপরে আপনি অফ করবেন। ঠিক আছে? শাহিন আক্তার শাহিন আক্তার আপু শোনান আমাকে? আপনি জুয়ার মাখরাজ বলেন আগে। হ্যাঁ। কয়টা হরফ উচ্চারিত হয় এখান থেকে? জুয়া, জাল, তা। না, তা না, তা, তা। ৩ টা হরফ নরম করে উচ্চারণ হয়। ঠিক আছে। শাহিন আক্তার আপুকে ডেকেছিলাম। শাহিন আক্তার। শাহিনা না, শাহিন আক্তার। আপনি তো শাহিন আর উনি হচ্ছে শাহিনা। আপনার নামের শেষে না নাই। যখন শাহিন বলে শেষ করে দিব তখন আপনি। আচ্ছা। আপনি বলবেন তারপরের লাইন। হুম। আচ্ছা, গোয়েন্দা জবাব না কেন বললেন? আমরা ওই যে শিখাইছিলাম মনে পড়ে ৮ হরফে জবর আকার হয় না। মনে আছে? তাহলে গয়নে গান হবে না গন হবে? দেখেন আমরা ছোট্ট, ছোট্ট যা শিখাই সেগুলোই আপনার কোরআন তেলাওয়াত সহি করতে লাগবে। আর এইগুলোই আমাদের মায়েদের বোনেদের বেশি ভুল যায়। এজন্য এগুলো আমরা আলাদা, আলাদা করে বলে দিচ্ছি যে এগুলো ভুল যায়। তাহলে এবার গন বলেন। হুম। তারপরে তারপরেরটা ঠিক আছে। সুন্দর হচ্ছে। ফায়ের মাখরাজ কোথায় বলেন? আর কোন দাঁতে এই তো বলতে পারছেন। মাশাআল্লাহ। এভাবে বলতে, বলতে ইনশাআল্লাহ জড়তা কেটে যাবে। বাহ! সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। তারপরে সাজ্জাদুর রহমান ভাইয়া শুনতে পান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন শেষের লাইন। আবার বলেন কফ ২ বার কন ঠিক আছে। তারপরেরটা কি পড়লেন? হ্যাঁ, ৩ টা একসাথে বলেন। হ্যাঁ, সুন্দর। তারপরে? মাশাআল্লাহ আপনার উচ্চারণ অনেক সুন্দর ছিল। কফ এবং কাফ ২ টা আলাদা করে সুন্দর করে উচ্চারণ করতে পারছেন। অনেক, অনেক ধন্যবাদ। কাফের মাখরাজ কোথায় আর কফের মাখরাজ কোথায় বলেন? ২ টাই সবাই একটু শিখে যাক। হুম, জিহ্বার গোড়া তারপর আবার উপরের তালু। আর কাফ হচ্ছে আগে, একটু আগে। উপরের তালুর সাথে লাগে। ঠিক আছে, সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। তারপরে সাজিদুর রহমান ভাইয়া শুনতে পান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে কি বইটা পৌঁছাইছে? না, পাইছেন কবে? আজকে না গতকালকে? ও আপনি আগে। আমি কার কাছে জানি পাঠাইছি খুঁজে পাচ্ছি না। এখন বইটা পাইলো কিনা আমিও বলতে পারি নাই। ও সাজ্জাদুর রহমান নামের ইয়েতে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। আপনি গতকালকে পাইছেন? হ্যাঁ। ওটা যাইতে অনেক সময় নিছে তো এইজন্য আরকি জিজ্ঞাসা করলাম। ঠিক আছে। ধন্যবাদ। হ্যাঁ, সাজিদুর রহমান ভাইয়া বলেন ১ম লাইন।
হুম, হুম। তারপরে? আচ্ছা, এখন আমরা এই লামালিপ কেন পড়লাম না এখানে? জবরের বলতে হবে, জবরের তানবিনে আলিফ উচ্চারণ হবে না। জবরের তানবিনে, তানবিন না। কারণ যদি জেরের সাথে বা অন্য কিছুর সাথে আসে তখন আলাদা কথা। আমরা কি বলবো? জবরের তানবিনে এটা লিখতে, হ্যাঁ, লিখতে আসে, পড়তে আসে না। তানবিনের উচ্চারণ কেমন হবে? তাড়াতাড়ি করতে হবে। এই তো মাশাআল্লাহ। এইটুকু মনে থাকলেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। সাবেরা সুলতানা আপু, মাঝের লাইন। হুম। আচ্ছা, এটা কিন্তু সবাই একটু শুনে রাখিয়েন। আপু কিন্তু ওয়াদুজের উইন বলেছেন সুন্দর করে, হ্যাঁ? আমাদের ব্যতিক্রম উচ্চারণের মধ্যে এটা ছিল। উইন। তো এটা আপু যেভাবে বলেছে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা সবাই একটু খেয়াল করবেন। আপুর অনেক সুন্দর ছিল। আপু ওয়া এর মাখরাজ কোথায়? ২ চোট থেকে। মাশাআল্লাহ। আপনার আচ্ছা। আপনার কাছে কি আমাদের বই আছে? আচ্ছা, আপনার আপনার বই জোগাড় করার দরকার নেই, এজন্যই বলছি। আপনার মনে হয় পুরস্কারের তালিকায় নাম আছে দেখছিলাম, সাবেরা সুলতানা। আমরা এই গত সেমিনারে, এই যে গত শুক্রবারের যে সেমিনারে পরীক্ষা হলো, আগেই সবাই বই অর্ডার দেওয়ার আগে যারা পরীক্ষা দিছিলেন দেখবেন ওইখানে ১৯ জনের তালিকা দেয়া আছে। তার মানে অনেক বড় সংখ্যা। এবং প্রশ্নগুলো এত ইজি ছিল যে, যে কেউ যদি একবার আমার ওই ইয়েটা পড়ে তা সে মোটামুটি পুরস্কার পারা যাবে। এত সহজ প্রশ্ন করছিলাম। তো ওইখানে যাদের নাম আছে তাদের তো বই কেনার দরকার নেই। তারা তাদের এমনি বই পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জও আমরা দিয়ে দিব। এজন্য যে কেউ বই অর্ডার দেওয়ার আগে যারা পরীক্ষা দিছিলেন ওই তালিকা দেখে নিবেন যে ওইখানে আপনার নাম আছে কিনা। তো সাবেরা আপুকে বললাম আপনার নামটা আমার মনে আছে যে ওই ৯ জনের মধ্যে আপনার নামটা দেখছিলাম। এজন্য আপনার বই ইয়ে করার দরকার নেই। আপনার কাছে বই পৌঁছা যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ? আপনিই তো পরীক্ষা দিছিলেন। সাবেরা নাম, নাম তো ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। দেখবেন ওই তালিকায় থাকলে আপনি দ্রুত ওইখানে ফর্মটা ফিল আপ করবেন। ওইখানে ঠিক আছে। তাহলে পৌঁছা যাবে। আপনার আর বই অর্ডার দিতে হবে না। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। তারপরে রিভা আপু। রিভা আপু শুনতে পান? তারপরে হ্যাঁ, না থাকলে অবশ্যই আমরা তার উপরে যাব। তারপরে রাবেয়া খাতুন আপু। বলেন, আপনি বলবেন শেষে লাইন। হুম, তারপরে? মাশাআল্লাহ। সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। তারপরে নূর নেহার খাতুন। ওয়ালাইকুম আসসালাম। আপু পড়েন এখান থেকে। আচ্ছা, আমরা ইয়া ২ পেশ ইউন কেন পড়লাম? উন কেন পড়লাম না? বলবেন যে এটা হচ্ছে ব্যতিক্রম। এটা কি? ব্যতিক্রম। সবগুলোই উন হবে। যত হরফ আছে শুধু একটা হরফ ইউন হবে, সেটা হচ্ছে ইয়া। এই ব্যতিক্রমটা মনে রাখতে হবে। কেমন? মাশাআল্লাহ। আপনি বলতে পেরেছেন। এবার ৩ টে একসাথে বলেন। ইয়ার মাখরাজ কোথায়? মাশাআল্লাহ, বলতে পেরেছেন। অনেক সুন্দর। মাখরাজগুলো সব ক্লিয়ার হইছে কি আপনার? আলহামদুলিল্লাহ। হইলে আমি সার্থক। ঠিক আছে। তারপরে নাসির আহমেদ ভাইয়া। নাসির আহমেদ ভাইয়া, নাসিমা টিটিএসসি। নাসিমা আপু, নাসিমা পারভিন না, নাসিমা টিটিএসসি যে আপু। আচ্ছা, এবার নাসিমা পারভিন আপু।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, নাসিমা টিটিএসসি আপু আগে পড়া দেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই পরের অংশটা পড়েন। ১ম লাইনের পরের অংশ এই আইন থেকে। বানান করে বানান করে পড়তে হবে। বানান করে পড়েন। হুম, হুম। আজাবান দ্রুত সবগুলো, হ্যাঁ? হ্যাঁ, তারপরেরটা? এই খুশুবুন এই টানা যাবে না। খুশুবুন দ্রুত। আবার এখনো হয়নি। খুশুবুন হ্যাঁ, হরকতে কি টানা যায়? না, এটুক জাস্ট প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। তাইলেই হয়ে যাবে। না, আর পড়ার দরকার নেই। ওইগুলো আমাদের অন্য আপুরা পড়বে। তো ঠিক আছে। আপু ধন্যবাদ আপনাকে। তারপরে নাসিমা পারভিন আপু। শেষের লাইন। না, না আপু এই যে শেষের লাইনের শুরুতে। হ্যাঁ, বলেন। বানান করেও পড়তে পারেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এই বাতে একটু টানতে হবে। আমরা মাদের ক্লাস ২-১ দিনের মধ্যে নিব। এখানে নাবাতান। আচ্ছা। আর তারপরেরটা? ৩। ঠিক আছে। পেরেছেন। সুন্দর হয়েছে। তারপরে নাসিমা আপু। নাসিমা আইডি দিয়ে ক্লাস করছেন। শুধু নাসিমা। ওয়ালাইকুম আসসালাম। আপনি ক্লাস করছেন? আপনি তো পারেননি। আপনি শুনতে থাকেন। আপনার কাছে আর শুনলাম না। তারপরে আপনি আপনি কি আপনি কি বলতে চান? নাসিমা আপু কি বলতে চান? আচ্ছা, যদি বলতে চান তাহলে বলেন। এটা বলেন। এটা বলেন। এই যে যেটাই আমার কারসার ঘুরে। না দেখা গেলে তাহলে আর কিছু করার নাই। আপনি তাহলে শুনতে থাকেন। তারপরে নাহিদা বিনতি আপু। ওয়ালাইকুম আসসালাম। এটা বলেন। আবার বলেন। জায়ের মাখরাজ কোথায়? এত সময় নিলে হবে? আপনি চিন্তা করতে থাকেন। আমাদের তো হুম, তো সেটা দ্রুত বলতে হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আনিকা আপু। আনিকা আপু শোনান আমাকে। ওয়ালাইকুম আসসালাম। শেষের ২ টা পড়েন। নিচের লাইনের শেষের ২ টা। তারপরেরটা? আহাদান দ্রুত পড়তে হবে সবগুলো, হ্যাঁ? হ্যাঁ। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো এই যে আহার যে হা, এই হা এর মাখরাজ কোথায়? আজকে ৬ষ্ঠ ক্লাস চলে। এরকম হা করলে তো হবে না। দ্রুত বলতে হবে কাজটা কণ্ঠনালীর মধ্যখান থেকে। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ আলী ভাইয়া শোনান আমাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুরু থেকে পড়েন। তারপরেরটা? খয়ের নোকটা উপরে থাকে না নিচেই থাকে? বলেন সমস্যা নাই।
এটা কি জিম? জিম, জিম। হ্যাঁ, জুদাদুন। এই তো এরকম তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে। সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। তারপরে আকলিমা আপু শোনেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন ৩ নম্বরটা বলেন। তারপরেরটা? লিওয়াজানের জালের মাখরাজ কোথায় বলেন? ঠিক আছে, বলতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। ইমরান হুসাইন ভাইয়া শুনুন আমাকে। ইমরান হুসাইন ইমরান হুসাইন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বলেন এইখানে শেষের দিকে বলেন। এই রিং, রিং বলে এরকম ধরে রাখা যাবে না। বলেন তাশাউরিন। তারপরেরটা? শেষেরটা কি বললেন? আবার বলেন, ভালো করে দেখেন। না ভাইয়া, এটা ক স সন। ক স সন। বলেন কি আছে? হ্যাঁ, সদে টান হবে না। ক স সন। আবার এই তে টানছেন কেন? টান নাই। ক স সন। আবার বলেন। তবুও টান চলে আসে। কি করব? কিভাবে ঠেকাবো? এই টানটাই ভুল। ঠিক আছে। জানবেন যে হরকতে টানা যাবে না। ধন্যবাদ আপনাকে। তারপরে মাশকুরা খানম আপু। ওয়ালাইকুম আসসালাম। শেষের নিচের লাইনের ১ম টা। তারপরেরটা। সিরা তুইন, তুইন, তুয়া, পোর হবে, হ্যাঁ? একটু খেয়াল করবেন। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। কাজী তামান্না সিদ্দিকা আপু। কাজী তামান্না সিদ্দিকা আপু। তামান্না সিদ্দিকা আপু। কণিকা খানম আপু। কণিকা খানম আপু। ইসমতারা আপু। ৩ নাম্বারটা, নিচের লাইনে ৩ নাম্বার থেকে। জি। তারপরে গিলাজুন হাসানাতান। আপনি জোয়ার মাকড়ার বলেন কোথায়? ঠিক আছে। কেমন করে? মোটা নাই করলাম নরম করে, নরম করে। কেমন করে? বরফ মোটা। ঠিক আছে। ধন্যবাদ। শুকরিয়া। সুন্দর হয়েছে। তারপরে হাজেরা আক্তার আপু। হাজেরা আক্তার আপু। ওয়ালাইকুম আসসালাম। এটা বলেন। এটা। কুইক বলতে হবে বললে।